আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের ওশনোগ্রাফি যে চ্যাপ্টারটি আছে, এই ওশনোগ্রাফি চ্যাপ্টারের ওশেন কারেন্ট একটি পার্ট আছে। এই ওশেন কারেন্ট থেকে আজকে আমরা আটলান্টিক মহাসাগরের স্রোতগুলি সম্পর্কে বিস্তারিত জানব। ঠিক আছে, তো এই ক্লাসটি শুধুমাত্র এসএসসির জন্য ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু এই ক্লাসটি ক্লাস 10 এবং ক্লাস 11-এর জন্যও সমান গুরুত্বপূর্ণ। এই সমুদ্র স্রোত অনেকের কাছেই খুব জটিল বলে মনে হয়, কারণ এক এক মহাসাগরে এক এক রকমের স্রোত আছে, তাদের নামগুলি আলাদা আলাদা, এদের মধ্যে কোনোটা উষ্ণ স্রোত, কোনোটা শীতল স্রোত, ফলে এগুলো মনে রাখা খুব বিভ্রান্তিকর, তাই তো? কিন্তু আজকের ক্লাসে আমি এমনভাবে বুঝিয়ে দেব বা এমন কিছু ট্রিকের কথা বলবো, আজকের ক্লাসটি দেখার পর তোমার মনে হবে যে সমুদ্র স্রোতই হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায়। ঠিক আছে, চলো তাহলে আর দেরি না করে এবার শুরু করি। তো প্রথমেই আমরা দেখে নিই, চলো, যে এই ওশেন কারেন্ট বা সমুদ্র স্রোত কি, ওশেন ড্রিফট বা সঞ্চরণ কি, এবং ওশেন স্ট্রিম বা প্রবাহ কি। এই তিনটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এই তিনটার পার্থক্য কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, যে কারেন্ট কোনটা, ড্রিফট কোনটা, স্ট্রিম কোনটা। ঠিক আছে, দেখো প্রথমে বলি ওশেন কারেন্ট কিরকম। যে ওশেন কারেন্ট হচ্ছে বা সমুদ্র স্রোত হচ্ছে সমুদ্র জলের, মানে প্রচুর পরিমাণ সমুদ্রের জল যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় বা প্রবাহিত হয়, ওকে, তো সমুদ্র জলের এরকম একমুখী প্রবাহকেই বলা হয় সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট, ওকে, যার গতিবেগ ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত হয়। তাহলে কারেন্ট মানেই বা সমুদ্র স্রোত মানেই গতিবেগ কত হবে? 5 থেকে 10 কিলোমিটার, এবং হবে হচ্ছে কি বলছি, একমুখী। তবে কোনো কোনো ক্ষেত্রে বিপরীতমুখী প্রবাহ দেখা যায়, যেমন তোমরা ভারত মহাসাগরের ক্ষেত্রে পড়বে যে মৌসুমী স্রোতের বিপরীতমুখী প্রবাহ দেখা যায়। এরপর দেখো যে ওশেন ড্রিফট বা সঞ্চরণ কি। ঠিক আছে, কিরকম দেখো, যে সমুদ্র জলের একেবারে উপরিতল, সমুদ্র জলের একেবারে উপরিতলের জলরাশি যদি খুব ধীর গতিতে, মূলত পশ্চিমা বায়ু প্রবাহের ঘর্ষণের জন্য পশ্চিমা বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে, যদি সমুদ্রের জল সেদিকেই প্রবাহিত হয়, কি বলছি, খুব ধীর গতিতে, তাহলে সেই জলের প্রবাহটাকে বলা হয় ওশেন ড্রিফট বা সঞ্চরণ। এর গতিবেগ কি খুব কম, দেখো এর গতিবেগ একদিনে 16 থেকে 24 কিলোমিটার পর্যন্ত হয়। তাহলে দেখো ওশেন কারেন্টের গতিবেগ কত, ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার, আর ড্রিফটের গতিবেগ কত, একদিনে 16 থেকে 24 কিলোমিটার। যেমন দেখো নর্থ আটলান্টিক ড্রিফট। আরেকটা বিষয় মনে রাখবে, এই ওশেন ড্রিফট এর নির্দিষ্ট কোনো সীমানা থাকে না। ঠিক আছে, এরপর দেখো ওশেন স্ট্রিম কিরকম, দেখো যে সমুদ্রের প্রচুর পরিমাণ জলরাশির, ওকে, প্রচুর পরিমাণ জলরাশির সবচেয়ে দ্রুত গতিতে প্রবাহই হচ্ছে ওশেন স্ট্রিম, ওকে। তার মানে কি বলছি, প্রচুর পরিমাণ জলরাশি যদি সবচেয়ে দ্রুত গতিতে প্রবাহিত হয়, তখন সেটাই হচ্ছে ওশেন স্ট্রিম। ঠিক আছে, মনে রাখবে এই ওশেন স্ট্রিম মানেই এর কি বলতো, এর বিস্তার ও সীমানা নির্দিষ্ট থাকবে। যেমন উপসাগরীয় স্রোত, তো উপসাগরীয় স্রোত হচ্ছে একটা ওশেন স্ট্রিম। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, ওকে, যে প্রশ্ন এরকম হতে পারে যে একটি ওশেন স্ট্রিম হলো 4টা স্রোতের নাম দেওয়া আছে। ঠিক আছে, তার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে, কি, উপসাগরীয় স্রোত। এবার এক ঝলকে দেখে নিই, চলো, যে কি কি কারণে সমুদ্রের স্রোত সৃষ্টি হয়। ঠিক আছে, তোমরা এই কারণগুলো জানো, তাই তো? কি কি কারণ? 1 নম্বর হচ্ছে দেখো বায়ু প্রবাহ, 2 নম্বর সমুদ্র জলের উষ্ণতা, 3 নম্বর সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব, 4 নম্বর পৃথিবীর আবর্তন গতি ও কোরিওলিস বল, 5 নম্বর বরফের গলন, 6 নম্বর বৃষ্টিপাত ও বাষ্পীভবন। তো এই কারণগুলির জন্য মূলত সমুদ্রের জলে স্রোতের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই কারণগুলির মধ্যে মনে রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান কারণ হচ্ছে এই বায়ু প্রবাহ বা নিয়ত বায়ু প্রবাহ। এটা কিন্তু প্রশ্ন হতে পারে। ঠিক আছে, প্রশ্ন হতে পারে যে সমুদ্রের স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো এই, মনে করো এই 4টা অপশানই দেওয়া আছে, বায়ু প্রবাহ বা নিয়ত বায়ু প্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব, পৃথিবীর আবর্তন গতি ও কোরিওলিস বল। তাহলে প্রধান কারণ কোনটা বলছি, প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ।
ঠিক আছে, মানে কি বলতো, বায়ু সমুদ্রের উপর দিয়ে যে প্রবাহিত হয়, বায়ুর সঙ্গে ওই প্রবাহিত বায়ুর সঙ্গে সমুদ্র পৃষ্ঠের যে জল, তার ঘর্ষণে সমুদ্রের জলকে বায়ু প্রবাহের দিকেই ঠেলে নিয়ে যায়। ঠিক আছে, মনে রাখবে যে সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ, সমুদ্রের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হচ্ছে তার গতিবেগ যদি ঘন্টায় 50 কিলোমিটার হয়, তাহলে এই বায়ুর জন্য, বায়ু প্রবাহের ঘর্ষণের জন্য যে সমুদ্রের স্রোতের সৃষ্টি হবে তার গতিবেগ হবে ঘন্টায় প্রায় 2 থেকে 3 কিলোমিটার। ওকে, তার মানে কি দেখো যে শুধুমাত্র বায়ু প্রবাহের জন্যই কি হচ্ছে, একমাত্র কারণ নয়, কিন্তু বায়ু প্রবাহটা হচ্ছে প্রধান কারণ। ঠিক আছে, তো এসএসসির জন্য এই কারণগুলো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কিন্তু ক্লাস 10 ও 11-এর ছাত্রদের জন্য এই কারণগুলো ব্যাখ্যা করার প্রয়োজন আছে। ঠিক আছে, তো এই কারণগুলো নিয়ে আমি একটা আলাদা ক্লাস করে দেব। ঠিক আছে, এরপর আমরা দেখে নিয়ে চলো যে আটলান্টিক মহাসাগরে কোন কোন স্রোত কিভাবে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, দেখো তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো এই হচ্ছে আটলান্টিক, মাঝখানের এই মহাসাগরটা আটলান্টিক মহাসাগর। ওকে, এটা দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, মাঝখানের মহাসাগরটা হচ্ছে কি আটলান্টিক মহাসাগর। মাঝখানে দেখো এই যে এই রেখাটা, দেখো এই রেখাটাকে 0 ডিগ্রি মানে কি নিরক্ষরেখা, তার মানে কি দেখো নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরকে দুটো ভাগে ভাগ করেছে। তো নিরক্ষরেখার উত্তরের অংশটাকে বলি আমরা উত্তর আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণের অংশটাকে বলি আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগর। ওকে, আবার কি দেখো এই আটলান্টিক মহাসাগর দেখো উত্তরে সুমেরু মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগরের সঙ্গে এর সংযোগ আছে। ঠিক আছে, এবার কি দেখো এই আটলান্টিক মহাসাগরে দেখো সব জায়গায় কিন্তু জলের উষ্ণতা সমান নয়, কোথাও বেশি কোথাও কম। যেমন দেখো নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা সবচেয়ে বেশি হয়, জলের উষ্ণতা, তাই তো কত হয়, নিরক্ষীয় অঞ্চলে জলের উষ্ণতা হয় প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর মেরু অঞ্চলের দিকে জলের উষ্ণতা কম হয় প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। মনে করো এখানে জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস, এখানে জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো একই মহাসাগরের একই জায়গায় এক এক রকম মানে উষ্ণতার জল আছে, কোথাও ঠান্ডা জল, কোথাও গরম জল। ওকে, এবার কি হবে, কি ভারসাম্য রক্ষার জন্য কি হবে, এই নিরক্ষীয় অঞ্চলের গরম জল কি হবে মেরুর দিকে, তাই তো নিরক্ষীয় অঞ্চলের গরম জল মেরুর দিকে প্রবাহিত হবে, তাই তো 2 মেরুর দিকে প্রবাহিত হবে। তো এই যে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ জল, ওকে, নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ জল 2 মেরুর দিকে প্রবাহিত হচ্ছে, এই স্রোতটাই হচ্ছে উষ্ণ স্রোত। তাহলে যদি জিজ্ঞেস করি যে উষ্ণ স্রোতের উৎপত্তি কোথা থেকে হবে, কি নিরক্ষীয় অঞ্চল থেকে বা কি নিম্ন অক্ষাংশ থেকে, আর এই উষ্ণ স্রোত কোন দিকে যাবে, উষ্ণ স্রোত যাবে কোন দিকে, 2 মেরুর দিকে বা উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত হবে। ওকে, ঠিক একই রকম তাহলে এই মেরু অঞ্চলের শীতল জল বা ওই একদম উচ্চ অক্ষাংশের শীতল জল কি হবে, ভারসাম্য রক্ষার জন্য কি হবে, কি নিরক্ষীয় অঞ্চলের দিকে ছুটে আসবে। তো এই যে শীতল জল ছুটে আসছে বা এই যে শীতল জলের ধারা সৃষ্টি হচ্ছে, এই ধারাটাকেই বলা হয় কি শীতল স্রোত। তাহলে যদি প্রশ্ন জিজ্ঞেস করি যে শীতল স্রোতের উৎপত্তি হবে কোথা থেকে, কি উচ্চ অক্ষাংশ থেকে বা মেরু অঞ্চল থেকে, তাই তো প্রবাহিত হবে কোন দিকে, নিরক্ষীয় অঞ্চলের দিকে, তাই তো এই স্রোতটাই কি শীতল স্রোত, তাই তো। এবার দেখো এরকম কিন্তু আমি যেরকম এঁকেছি যে এখান থেকে সোজা যাচ্ছে এখান থেকে সোজা যাচ্ছে, তা কিন্তু হয় না, কারণ কি বায়ু প্রবাহ সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে। আবার তোমরা লক্ষ্য করো, দেখো যে এই মাঝখানটা এই রেখাটা কি 0 ডিগ্রি অক্ষরেখা, এই রেখাটা দেখো এটা ডটেড লাইন, এটা কত 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এই ডটেড লাইনটা কি 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। আবার দেখো এই লাইনটা কত 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই লাইনটা কি দেখো 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এবার নিয়ত বায়ুগুলি কিভাবে প্রবাহিত হয়, তোমরা জানো নিয়ত বায়ু কিভাবে প্রবাহিত হয়, যে 30 থেকে উত্তরে 30 ডিগ্রি থেকে দক্ষিণে 30 ডিগ্রি, মাঝখানে নিরক্ষীয় অঞ্চলকে রেখে আয়ন বায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে, এদিক থেকে প্রবাহিত হয়। আর এদিক মানে ডান দিক থেকে আসছে, মানে কি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। বোঝা গেল কি বলছি, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই 30 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মাঝখানে আয়ন বায়ু প্রবাহিত হয় কোন দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, এভাবে। আর দেখো এই 30 থেকে 60, এই 30 থেকে 60 এই 2 অক্ষরেখার মধ্যে কোন বায়ু প্রবাহিত হয়, পশ্চিমা বায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে, এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। এইটুকু যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই সমুদ্র স্রোত খুব সহজ। ওকে, এবার দেখো, এবার আমি এই অক্ষরেখাগুলো মুছে দিচ্ছি কারণ সমুদ্র স্রোতগুলো আঁকতে হবে। এরপর দেখো কেমন হয়, দেখো
তার মানে এটা কি নিরক্ষীয় অঞ্চল, তাই তো? এবার নিরক্ষীয় অঞ্চলের উপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয়? কোন বায়ু? আয়ন বায়ু। এই পূর্ব থেকে মানে এদিক থেকে এদিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, তাই তো? তো এই নিরক্ষরেখার দুপাশে এই আয়ন বায়ুর জন্য, প্রবাহের জন্য এবং পৃথিবীর আবর্তন গতির জন্য কি হয়, নিরক্ষীয় অঞ্চলের জল এরকম পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হতে থাকে। ঠিক আছে, দেখো তাহলে এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে কি দুটা স্রোতের তৈরি হচ্ছে, কি তাই কিনা? তাহলে এই স্রোতের জল কি, নিরক্ষীয় অঞ্চলের জল মানে কি উষ্ণ জল, তাই তো? তাহলে এটা কি স্রোত? এই দুটাই কি উষ্ণ স্রোত, তাই তো? এই নিরক্ষরেখার উপরে স্রোতটার নাম উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণের স্রোতটার নাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তাহলে বুঝতেই পারছো এই দুটা স্রোত কি উষ্ণ না শীতল? অবশ্যই কি উষ্ণ স্রোত। তাহলে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত দুটাই উষ্ণ স্রোত। কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। কি জন্য? আয়ন বায়ু প্রবাহের জন্য। আর তোমরা নিশ্চয়ই অন্তরীপ মানে কি তা জানো, তাই তো? অন্তরীপ মানে কি? দেখো, যদি কোনো ভূখণ্ড ত্রিভুজের মতো সমুদ্রে এগিয়ে থাকে, যেমন ভারতের ক্ষেত্রে দেখো, ভারতের ম্যাপের দক্ষিণ অংশটা কি ঠিক এরকম, তাই তো? তার মানে এই যে ত্রিভুজের মতো এই যে ভূখণ্ড এগিয়ে আসে, আর এই যে ত্রিভুজের কোণটা, এটাই হচ্ছে অন্তরীপ। ওকে, যেমন দেখো এখানে আফ্রিকার ক্ষেত্রে এটা কি উত্তমাশা অন্তরীপ। ওকে, এখানে দেখো এই যে এই দক্ষিণ আমেরিকার এই যে এই অংশটাকে বলা হয় সেন্ট রক অন্তরীপ। কি বলছি? সেন্ট রক অন্তরীপ। ওকে, আবার দেখো এই যে এই অংশটা, দক্ষিণ আমেরিকার এই অংশটাকে বলা হয় হর্ন অন্তরীপ। ওকে, এবার কি হয় দেখো, তাহলে এই স্রোতটা কি বলছি? দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তাই তো? এবার দক্ষিণ নিরক্ষীয় স্রোত দেখো পূর্ব থেকে পশ্চিমে অগ্রসর হয়ে এখানে এসে বাধা পায়, তাহলে এটা কি বলছি? সেন্ট রক অন্তরীপ। সেন্ট রক অন্তরীপে বাধা পায়, বাধা পেয়ে এরকম দুটা শাখায় ভাগ হয়। দেখো, বাধা পেয়ে দুটা শাখায় ভাগ হয়। তাহলে এই একটা শাখা, এটা কি বলতে পারি? উত্তরের শাখা। এই শাখাটাকে কি বলতে পারি? দক্ষিণের শাখা, তাই তো? কার? দক্ষিণ নিরক্ষীয় স্রোতের। তো দেখো এই যে এই দক্ষিণের শাখাটা কি হচ্ছে, দেখো এখানে যে দেশটা আছে, এই দেশটার নাম কি? ব্রাজিল। তাহলে ব্রাজিলের এটা কোন দিকের উপকূল? কি ব্রাজিলের কোন দিক? পূর্ব দিক। তার মানে কি দেখো, ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর কোন দিকে প্রবাহিত হচ্ছে? দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এই স্রোতটার নামই হচ্ছে কি বলতো? ব্রাজিল স্রোত। ঠিক আছে, তার মানে যদি জিজ্ঞেস করি ব্রাজিল স্রোতটা কি উষ্ণ না শীতল, তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে না। বাকি ব্রাজিল স্রোতটা কি উষ্ণ স্রোত। কেন? কারণ এই ব্রাজিল স্রোতটা কোত্থেকে আসছে? নিরক্ষীয় অঞ্চল থেকে আসছে। নিরক্ষীয় অঞ্চল গরম জল, ফলে ব্রাজিল স্রোতটা হচ্ছে উষ্ণ স্রোত। শুধু ছবি দেখেই তোমরা মনে রাখতে পারবে। আবার কি দেখো, এই যে উত্তর নিরক্ষীয় স্রোত এই পূর্ব থেকে পশ্চিম দিকে আসছে, এই পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, এবার কি হচ্ছে দেখো, এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের এই যে এই শাখাটা কি হচ্ছে দেখো, এই গিয়ে কার সঙ্গে মিলিত হচ্ছে? দেখো কার সঙ্গে? উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হচ্ছে। ওকে, মিলিত হয়ে এই পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। দেখো সমুদ্রের এই অংশটার নাম হচ্ছে ক্যারিবিয়ান সাগর। কি বলছি? ক্যারিবিয়ান সাগর। ঠিক আছে, এবার এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের এই শাখা আর উত্তর নিরক্ষীয় স্রোত এই মিলিত হয়ে ক্যারিবিয়ান সাগর দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, তখন তার নাম ক্যারিবিয়ান স্রোত। তাহলে ক্যারিবিয়ান স্রোতটা কি স্রোত? উষ্ণ স্রোত না শীতল স্রোত? অবশ্যই কি উষ্ণ স্রোত। তোমরা দেখবে কি কোথা থেকে আসছে, তার মানে কি নিরক্ষরেখা নিরক্ষীয় অঞ্চল থেকে আসছে, তার মানে এই ক্যারিবিয়ান স্রোতটা হচ্ছে কি উষ্ণ স্রোত। ঠিক আছে, এবার দেখো এইবার এই ক্যারিবিয়ান স্রোত দেখো আরো পশ্চিমে, দেখো সমুদ্রের এই যে এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে মেক্সিকো উপসাগর। কি বলছি? মেক্সিকো উপসাগর। এইবার ক্যারিবিয়ান স্রোত আরো পশ্চিম দিকে প্রবাহিত হয়, এরকম মেক্সিকো উপসাগরে প্রবেশ করে। ঠিক আছে, আবার কি দেখো যে তোমরা প্রণালী মানে নিশ্চয়ই জানো, তাই তো? প্রণালী মানে কি? যে দুটা স্থলভাগের, তাই তো, বা দুটা ভূখণ্ডের মাঝের সংকীর্ণ সমুদ্রের অংশই হচ্ছে প্রণালী। যেমন দেখো এই যে ভারতের ক্ষেত্রে, এই যে ভারতের ম্যাপ, তাই তো, ভারত ভূখণ্ড, আর এই আছে মনে করো শ্রীলঙ্কা। তাহলে ভারত আর শ্রীলঙ্কা ভূখণ্ডের মাঝখানের এই যে প্রণালী, এই যে সমুদ্রের অংশ, এর নাম কি? পথ প্রণালী। তাই তো, এখানে দেখো এখানে ঠিক একই রকম, এই যে দেখো এটা ফ্লোরিডা দ্বীপ। ওকে, এবার ফ্লোরিডা উপদ্বীপ, এই আর এই মাঝখানের এই সমুদ্রের অংশটার নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ঠিক আছে, এবার দেখো এইবার এই যে মেক্সিকো উপসাগরে স্রোতটা প্রবেশ করছিল, এবার যখন এই ফ্লোরিডা প্রণালী দিয়ে এই স্রোতটা বেরিয়ে আসে, ঠিক আছে, এই স্রোতটা বেরিয়ে আসলেই তখন তার নাম হয় উপসাগরীয় স্রোত। ওকে, কেন উপসাগরীয় স্রোত? কারণ
এটা মেক্সিকো উপসাগর থেকে বেরিয়ে আসছে বা মেক্সিকো উপসাগর থেকে সৃষ্টি হচ্ছে। ওকে, এই মেক্সিকো উপসাগর থেকে সৃষ্টি হয়ে ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে বেরিয়ে আসলেই তার নাম কি বলছি, উপসাগরীয় স্রোত। তাহলে উপসাগরীয় স্রোতটা উষ্ণ স্রোত না শীতল স্রোত? মনে রাখবে, উপসাগরীয় স্রোতটা হচ্ছে সমুদ্র স্রোতগুলির মধ্যে সবচেয়ে অন্যতম উষ্ণ স্রোত। এর উষ্ণতা হয়ে যায় প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস। এই স্রোতের জলের উষ্ণতা হয়ে যায় প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস। আর এই উপসাগরীয় স্রোত দেখো যখন এই সংকীর্ণ ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে বেরিয়ে আসছে তখন তার গতিবেগ বেড়ে যায়। এই জন্য উপসাগরীয় স্রোতকে বলা হয় পৃথিবীর অন্যতম প্রবল উষ্ণ সমুদ্র স্রোত। ঠিক আছে, এর গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটারের বেশি হয়। কি বলছি, ঘন্টায় 10 কিলোমিটারের বেশি হয়। আর কতগুলো বৈশিষ্ট্য মনে রাখবে যে এই উপসাগরীয় স্রোতের গড় বিস্তার 64 কিলোমিটার। কত বলছি, 64 কিলোমিটার। মানে কি, 64 কিলোমিটার বিস্তৃত এলাকার সমুদ্রের জল একসঙ্গে ছুটছে কত, 10 কিলোমিটারের বেশি গতিবেগে ছুটছে। ওকে, তো এখানে এই উপসাগরীয় স্রোতের গভীরতা 600 থেকে 900 মিটার। মনে রাখবে কিন্তু 600 থেকে 900 মিটার। এবং এই উপসাগরীয় স্রোতের রং গাঢ় নীল। মনে রাখবে, উষ্ণ স্রোতের রং নীল। ঠিক আছে, উষ্ণ স্রোতের রং নীল, আর উপসাগরীয় স্রোত প্রবল উষ্ণ, খুব উষ্ণ স্রোত, এই জন্য উপসাগরীয় স্রোতের রং গাঢ় নীল। আর কি দেখো, এই উপসাগরীয় স্রোত দেখো এই যে ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে বেরিয়ে এসে এটাকে উত্তর আমেরিকার পূর্ব উপকূল বরাবর উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবার উত্তর পূর্ব দিকে প্রবাহিত হলে দেখো যখনই এই 30 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করায়, তো 30 ডিগ্রি আর 60 ডিগ্রির মাঝখানে কোন বায়ু প্রবাহিত হয় বলেছিলাম, কোন বায়ু, পশ্চিম বায়ু প্রবাহিত হয়। কোন দিক থেকে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। ফলে এই স্রোতটাও তখন পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করে। ওকে, যখন এটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তখন এই স্রোতটারই নাম হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। কি বলছি, উত্তর আটলান্টিক স্রোত। ওকে, এবার দেখো যদি জিজ্ঞেস করে উত্তর আটলান্টিক স্রোতটা তার মানে কি, উষ্ণ স্রোত না শীতল স্রোত? অবশ্যই কি, উষ্ণ স্রোত। ওকে, এবার এই উত্তর আটলান্টিক স্রোত দেখো আটলান্টিক মহাসাগরের মাঝখানে গিয়ে পৌঁছলে 3টা শাখায় ভাগ হয়ে যায়। এরকম, এই একটা শাখা, মাঝখানে এই একটা শাখা, আর দক্ষিণে এই আরেকটা শাখায় ভাগ হয়। বুঝো কিন্তু, তাহলে কি বলছি, উত্তর আটলান্টিক স্রোত আটলান্টিক মহাসাগরের মাঝখানে গিয়ে 3টা শাখায় ভাগ হয়ে পড়ে। ওকে, দেখো এই উত্তরের এই শাখাটার নাম ইরোমিঙ্গার স্রোত। ঠিক আছে, আর মাঝের এই শাখাটার নাম দেখো ইউরোপের পশ্চিম উপকূলে চলে যায়, এই শাখাটার নামই হচ্ছে কি বলতো, উত্তর আটলান্টিক ড্রিফট। এখানে গিয়ে স্রোতের গতিবেগ খুব কমে যায়, এই জন্য নাম কি, ড্রিফট। ঠিক আছে, আর দক্ষিণের এই শাখাটার নাম হচ্ছে ক্যানারি স্রোত। বোঝা গেল? দেখো তাহলে এই যে ক্যানারি স্রোত, ঠিক আছে, ক্যানারি স্রোত দেখো আবার কার সঙ্গে এসে মিশছে, এটা কোন স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত। তো এই ক্যানারি স্রোত আবার উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে এসে মিশে যায়। ঠিক আছে, এবার দেখো একটা খুব জটিল বিষয়, কিরকম দেখো, তাহলে এই উত্তর আটলান্টিক স্রোতটা কি নিজে উষ্ণ স্রোত, তার কয়টা শাখা, 3টা শাখা। এবার দেখো 3টা শাখার মধ্যে এই শাখাটা কি, ইরোমিঙ্গা স্রোত। যদি জিজ্ঞেস করি ইরোমিঙ্গা স্রোতটা কি উষ্ণ না শীতল স্রোত, তাহলে অবশ্যই কি ইরোমিঙ্গা স্রোতটা উষ্ণ স্রোত। ওকে, যদি বলি উত্তর আটলান্টিক ড্রিফট, এই স্রোতটা কি উষ্ণ না শীতল স্রোত, অবশ্যই কি উষ্ণ স্রোত। কারণ কি, এই উপসাগরীয় স্রোতেরই শাখা, মানে উষ্ণ স্রোতের শাখা, তাই। এবার দেখো যদি বলি ক্যানারি স্রোত, ক্যানারি স্রোতটা উষ্ণ না শীতল, দেখো ক্যানারি স্রোতটা কিন্তু শীতল স্রোত। তাহলে এটা কি করে সম্ভব যে উষ্ণ স্রোতের শাখা, তাই তো, উষ্ণ স্রোতেরই 3টা শাখা, তার মধ্যে 2টা উষ্ণ হচ্ছে, একটা শীতল কি করে হচ্ছে, কি তাই কিনা, এই প্রশ্ন জাগে, তাই তো। দেখো কেন শীতল হচ্ছে, দেখো দেখো এখানে মনে করো সমুদ্র জলের উষ্ণতা কত, 27 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে গিয়ে জলের উষ্ণতা কত কমে যায়, মনে করো এখানে গিয়ে জলের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর এই মেরুর দিকে এখানে মনে করো 4 ডিগ্রি সেলসিয়াস, এখানে মনে করো 4 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 20 ডিগ্রি উষ্ণতাতে গিয়ে জল ভাগ হচ্ছে, তাই তো। তাহলে দেখো 20 ডিগ্রি উষ্ণতার জল কত যাচ্ছে, 4 ডিগ্রি উষ্ণতার দিকে যাচ্ছে, তার মানে এই 4 ডিগ্রির তুলনায় 20 ডিগ্রি কি উষ্ণ, ফলে এই উত্তর আটলান্টিক ড্রিফট স্রোতটা কি উষ্ণ স্রোত, তাই তো। দেখো ইরোমিঙ্গা স্রোতটা 20 ডিগ্রি উষ্ণতার জল কোথায় যাচ্ছে, 4 ডিগ্রি উষ্ণতার দিকে যাচ্ছে, তার মানে কি
এখানের জল ঠান্ডা, কিন্তু যেখানে যাচ্ছে সেটা কি গরম জল হিসেবে যাচ্ছে, তার মানে কি উষ্ণ স্রোত, তাই তো। কিন্তু দেখো ক্যানারি স্রোতের ক্ষেত্রে কি, ক্যানারি স্রোতের ক্ষেত্রে দেখো 20 ডিগ্রি উষ্ণতার জল কোথায় আসছে, নিরক্ষীয় অঞ্চলে আসছে, মানে 27 ডিগ্রি উষ্ণতার দিকে আসছে। তাহলে যেখানে আসছে সেই জায়গার জল কি, যে জল আসছে তার তুলনায় উষ্ণ, কি তাই কি না? তার মানে দেখো 20 ডিগ্রিটা কি, তাহলে 27 ডিগ্রির তুলনায় 20টা কি শীতল, এই জন্য ক্যানারি স্রোতটা হচ্ছে শীতল স্রোত। তার মানে কি মনে রাখবে ভালো করে, যে মেরু অঞ্চল থেকে বা উচ্চ অক্ষাংশ থেকে সৃষ্টি না হওয়া সত্ত্বেও ক্যানারি স্রোতটা কিন্তু কি শীতল স্রোত। খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তো ক্যানারি স্রোতটা শীতল স্রোত। ওকে, ক্যানারি স্রোত কার সঙ্গে মিশছে, কার সঙ্গে, এটা কোন স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশছে। দেখো আমি উষ্ণ শীতল আলাদা করে বোঝানোর জন্য উষ্ণ স্রোতগুলো নীল কালি দিয়ে করছি, আর শীতল স্রোতগুলো কালো রং দিয়ে করব। ওকে, দেখো এবার এই যে উত্তর আটলান্টিক স্রোত, এই স্রোতটা মনে রাখবে, এই স্রোতটা দিয়ে সবচেয়ে বেশি জাহাজ চলাচল করে কোন দেশ থেকে কোন দেশে, এই আমেরিকার থেকে ইউরোপে, তাই তো। জাহাজ কিন্তু সমুদ্রের স্রোত ধরেই যায়। তোমরা দেখো এখান থেকে জাহাজ, যদি উত্তর আমেরিকা থেকে জাহাজ খুব সহজেই এই উত্তর আটলান্টিক স্রোত ধরে কোথায়, ইউরোপে পৌঁছে যেতে পারবে। ওকে, মনে রাখবে এই উত্তর আটলান্টিক স্রোতটাই হচ্ছে কি বলতো, এই জন্য ব্যস্ততম সমুদ্র স্রোত, এবং সবচেয়ে বেশি বাণিজ্য হয় এই উত্তর আটলান্টিক স্রোতের মাধ্যমে। আবার কি দেখো এই যে উত্তর আটলান্টিক স্রোত বা উত্তর আটলান্টিক ড্রিফট কোথায়, দেখো কোথায় পৌঁছে যাচ্ছে, এখানে কি ইউরোপের পশ্চিম উপকূল বা নরওয়ে সুইডেনের উপকূলে পৌঁছে যাচ্ছে, এই তো। তো শীতকালে কি হয়, এখানে নরওয়ে সুইডেনের এই উপকূলে শীতকালে স্থলভাগের জলও বরফ হয়ে যায়, কিন্তু সমুদ্রের জল কিন্তু বরফ হয় না, বরফ মুক্ত থাকে। কেন, বুঝতেই পারছো কেন? কারণ এই উত্তর আটলান্টিক স্রোত বা উত্তর আটলান্টিক ড্রিফট কি নিয়ে যাচ্ছে, গরম জল নিয়ে যাচ্ছে, উষ্ণ জল নিয়ে যাচ্ছে। ওকে, এই জন্য এই নরওয়ে সুইডেনের বন্দরগুলো বা ইউরোপের পশ্চিম উপকূলের বন্দরগুলো শীতকালেও বরফ মুক্ত থাকে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ইউরোপের পশ্চিম উপকূলের বন্দরগুলো শীতকালে বরফ মুক্ত থাকে কোন স্রোতের প্রভাবে, তাহলে কি উত্তর আটলান্টিক স্রোত বা উত্তর আটলান্টিক ড্রিফটের প্রভাবে হলো। আবার কি হয়, দেখো যে সুমেরু মহাসাগর থেকে একটা শীতল স্রোত এই উত্তর আমেরিকার পূর্ব উপকূল বরাবর এই দক্ষিণ দিকে নেমে আসে, ঠিক আছে। এই স্রোতটার নাম হচ্ছে কি বলতো, লাব্রাডার স্রোত। তাহলে লাব্রাডার স্রোতটা কি স্রোত, শীতল স্রোত, আসছে থেকে উচ্চ অক্ষাংশ থেকে বা সুমেরু মহাসাগর থেকে। ওকে, এবার লাব্রাডার স্রোত কি হয়, দেখো এই লাব্রাডার স্রোত দক্ষিণ দিকে আসছে, এসে দেখো এই উপসাগরীয় স্রোতের পাশাপাশি বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে দেখো লাব্রাডার স্রোতটা শীতল স্রোত আর উপসাগরীয় স্রোতটা কি উষ্ণ স্রোত, দুটা স্রোত উষ্ণ ও শীতল স্রোত পাশাপাশি প্রবাহিত হচ্ছে। ওকে, প্রবাহিত হলে কি হয়, হিমপ্রাচীরের সৃষ্টি হয়। ওকে, এখানে কি হয় দেখো, তোমরা মনে রাখবে শীতল স্রোতের জলের রং হয় সবুজ, আর আগেই বলছি উষ্ণ স্রোতের জলের রং কি, নীল। তো এই এলাকায় কি দেখা যায়, যে দুটা জল একদম পৃথক, একটা সবুজ জল একটা নীল জল, দুটা জল দুদিকে এরকম যাচ্ছে, পরিষ্কার বোঝা যায়। ফলে এখানে উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মিলনে কি হয় বলতো, ঘন কুয়াশার সৃষ্টি হয়, হিমপ্রাচীরের সৃষ্টি হয় এবং মগ্ন চড়া সৃষ্টি হয়। ঠিক আছে, তোমাদের যেটা মনে রাখার বিষয়, প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে যে আটলান্টিক মহাসাগরে কোন দুটা স্রোতের মিলনের ফলে হিমপ্রাচীরের সৃষ্টি হয়, তাহলে কি এটা উপসাগরীয় স্রোত, এটা লাব্রাডার স্রোত। বা একই প্রশ্ন হতে পারে যে কোন দুটা স্রোতের মিলনের ফলে ঝড় ঝঞ্ঝা বা ঘন কুয়াশার সৃষ্টি হয় বা মগ্নচড়া সৃষ্টি হয়, তাহলে উত্তর কি হবে, এই শীতল লাব্রাডার স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোত। আর এই জন্য কি বলতো, এখানে মগ্নচড়া সৃষ্টি হয়েছে বলে এখানে প্রচুর সামুদ্রিক মাছ ধরা হয়। আরেকটা বিষয় মনে রাখবে, দেখো এখানে আছে নিউ ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্ক প্রায় 40 ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত। আর এখানে আছে লন্ডন প্রায় 51 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত। তাহলে আমরা কি জানি, যে বেশি উত্তরে অবস্থিত সে কি হবে, শীতল হবে, তাই তো। আর যে কম অক্ষাংশে অবস্থিত সে কি, উষ্ণ হবে। তার মানে কি দেখো, এই নিউ ইয়র্ক কি হওয়ার কথা, উষ্ণ হওয়ার কথা, লন্ডন কি নিউ ইয়র্কের থেকে শীতল হওয়ার কথা, কিন্তু হয় উল্টো। কেন, মানে লন্ডনের তুলনায় নিউ ইয়র্কের উষ্ণতা কম থাকে, শীতকালে উষ্ণতা খুবই নেমে যায়। কি বলছি, লন্ডনের থেকে নিউ ইয়র্কে। কেন, বুঝতে পারছো, কারণ দেখো এই নিউ ইয়র্কের পাশ দিয়ে কি শীতল লাব্রাডার স্রোত প্রবাহিত হচ্ছে, তাই তো, ফলে উষ্ণতা কমে যায়।
আর এই লন্ডনের পাশ দিয়ে কি এই উত্তর আটলান্টিক ড্রিফট বা উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে, ফলে লন্ডনের উষ্ণতা কিন্তু ততটা হ্রাস পায় না। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝতে পারলে তো এখান থেকে প্রশ্ন হতে পারে। ওকে, কীরকম প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে যে লন্ডন অপেক্ষা নিউ ইয়র্ক শীতলতর কেন বা কোন স্রোতের প্রভাবে? ঠিক আছে, তাহলে উত্তর কী হবে? এই শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে। আর কি দেখো যে এখানে এই যে সমুদ্রের এই অংশে কি হচ্ছে, দেখো এই স্রোতগুলি কি হচ্ছে এরকম চক্রাকার আবর্তন করছে, তাই তো? এই চক্রাকার আবর্তন করার জন্য এই মাঝখানে কি হয়, মাঝখানে এক জলাবর্তের সৃষ্টি হয়। আর জলাবর্তের সৃষ্টি হলে এই মাঝখানের অংশ প্রায় স্রোতহীন থাকে, ফলে প্রচুর সামুদ্রিক আগাছা বা শৈবাল জন্মায়। এই জন্য তোমরা জানো এই মাঝখানের অংশটাকে কি বলা হয়? শৈবাল সাগর বলা হয়। ঠিক আছে, এবার প্রশ্ন হতে পারে যে শৈবাল সাগর, উত্তর আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর কোন কোন স্রোতের মিলনের ফলে বা চক্রাকার আবর্তনের ফলে সৃষ্টি হয়? দেখো কোন কোন স্রোত। এই স্রোতটা কি বলেছি? দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এটা কি উপসাগরীয় স্রোত? এটা কি উত্তর আটলান্টিক স্রোত? এটা কি ক্যানারি স্রোত? ওকে, তো এই স্রোতগুলোর চক্রাকার আবর্তনের ফলে উত্তর আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগরের সৃষ্টি হচ্ছে। ওকে, তো এইটুকু হচ্ছে কি বলতো উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত। তার মানে কি কি স্রোত? উত্তর নিরক্ষীয় স্রোত, এটা কি বলছি ক্যারিবিয়ান স্রোত, এটা কি বলছি উপসাগরীয় স্রোত, এটা কি ল্যাব্রাডর স্রোত, এটা উত্তর আটলান্টিক স্রোত, ইরোমিঙ্গার স্রোত, উত্তর আটলান্টিক ড্রিফট আর ক্যানারি স্রোত। ঠিক আছে, আরেকটা দেখো এই সুমেরু মহাসাগর থেকে আরেকটা শীতল স্রোত এই গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল বরাবর দক্ষিণ দিকে নেমে আসে, এই স্রোতটার নাম গ্রিনল্যান্ড স্রোত। তো এই গ্রিনল্যান্ড স্রোতটাও কি শীতল স্রোত। এরপর দেখো যে দক্ষিণ আটলান্টিকের স্রোতগুলো আবার কি কি আছে, দুটা জিনিস। এটা কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা কি ব্রাজিল স্রোত, তাই তো? এবার দেখো কি হয়, দেখো কুমেরু মহাসাগর থেকে একটা শীতল স্রোত আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে। দেখো এবার প্রবেশ করে, এটা কি বলছে 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এবার যখনই এই প্রবেশ করলো, যখন 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা অতিক্রম করায়, ওকে, তখন কি হয়? তখন কোন বায়ু প্রভাবে পড়বে? 60 থেকে 30 কোন বায়ু? পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, ফলে কি হয়? পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করে। ঠিক আছে, তো এই স্রোতটা কোথা থেকে এসছে? এই স্রোতটা কুমেরু মহাসাগর থেকে আসছে, তাই তো? এই স্রোতটার নাম হচ্ছে কুমেরু শীতল স্রোত। কি বলছি? কুমেরু শীতল স্রোত। ওকে, আরেকটা দেখো, আরেকটা এই ক্ষীণ শাখা, সুমেরু স্রোতের একটা ক্ষীণ শাখা এখানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আছে। ঠিক আছে, এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পর্যন্ত পৌঁছাচ্ছে। তো এই স্রোতটার নাম ফকল্যান্ড স্রোত। তো এবার যদি জিজ্ঞেস করি ফকল্যান্ড স্রোতটা কি উষ্ণ স্রোত না শীতল স্রোত? বুঝতেই পারছো কি কোথা থেকে আসছে? সুমেরু মহাসাগর থেকে আসছে শীতল নিরল, তার মানে কি শীতল স্রোত। ওকে, আবার কি হয় দেখো, এবার দেখো, এবার এই যে কুমেরু শীতল স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, কোন বায়ুর জন্য যাচ্ছে? পশ্চিমা বায়ুর জন্য। গিয়ে দেখো এটা কি বলছিলাম, আফ্রিকার উত্তমাশা অন্তরীপ, গিয়ে আফ্রিকার উত্তমাশা অন্তরীপে বাধা পেয়ে এরকম দুটা শাখায় ভাগ হয়। একটা শাখা চলে যায় ভারত মহাসাগরে, ওকে, আরেকটা শাখা এই উত্তর দিকে প্রবাহিত হয়। কার উত্তর দিকে? এটা কি আফ্রিকার কোন দিকের উপকূল? পশ্চিম দিকের উপকূল, তাই তো? তো আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয়। এই স্রোতটার নাম হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। কি বলছি? বেঙ্গুয়েলা স্রোত। তো এবার যদি জিজ্ঞেস করি বেঙ্গুয়েলা স্রোতটা কি উষ্ণ স্রোত না শীতল স্রোত? অবশ্যই কি শীতল স্রোত। কোথা থেকে এসছে? কি কুমেরু মহাসাগর থেকে এসছে। ওকে, এবার দেখো, এবার এই বেঙ্গুয়েলা স্রোত আবার যখন নিরক্ষরেখার কাছাকাছি চলে আসে, তখন কি হয়? এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে যায়। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে, বেঙ্গুয়েলা স্রোত কার সঙ্গে মিলিত হয়? কার সঙ্গে? দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। ওকে, আবার কি দেখো, আবার দেখো এই যে এই স্রোতটা কি ব্রাজিল স্রোত। কোন দিকে যাচ্ছে? দক্ষিণ দিকে যাচ্ছে। এবার এই ব্রাজিল স্রোত যখন 30 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করবে, দক্ষিণ থেকে নামবে, নেমে যখন 30 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করবে, কার প্রভাবে পড়বে? কোন বায়ু? পশ্চিমা বায়ু প্রভাবে পড়বে। এবার কি হয়? এই পশ্চিমা বায়ু প্রভাবে পড়ে পশ্চিম থেকে পূর্ব দিকে বেঁকে যায়। ঠিক আছে, পূর্ব দিকে বেঁকে গিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে এই কুমেরু শীতল স্রোতের সঙ্গে মিলিত হয়। এটাও কিন্তু মনে রাখবে, এটাও কিন্তু প্রশ্ন হতে পারে। তাহলে এই ব্রাজিল স্রোত কোন স্রোতের সঙ্গে মিলিত হয়? ব্রাজিল স্রোত মিলিত হয় কি কুমেরু শীতল স্রোতের সঙ্গে মিলিত হয়।
ঠিক আছে, তাহলে দেখো এই দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো কি কি, দেখো এটা কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা কি ব্রাজিল স্রোত, এটা কি সুমেরু শীতল স্রোত, এটা কি ফকল্যান্ড স্রোত, এটা কি বেঙ্গুয়েলা স্রোত। এই স্রোতগুলো হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোত। এবার দেখো তোমাদের কোনটা উষ্ণ স্রোত কোনটা শীতল স্রোত তোমাদের বুঝতে কোনোই অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমি এই স্রোতের নামগুলো লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা পরে এটা স্ক্রিনশট দিয়ে নিবে। তোমরা ছবিটা মুখস্থ করলেই কিন্তু স্রোত কোনটা উষ্ণ কোনটা শীতল খুব সহজেই মনে থাকবে। আর তোমাদের প্রশ্নও কিন্তু তাই আসবে, শীতল স্রোত উষ্ণ স্রোত কোন স্রোত কার সাথে মিশছে, কোন কোন স্রোতের মিলনের ফলে হিমপ্রাচীর তৈরি হচ্ছে, এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। তোমরা এবার এই নামগুলো সহ একটা স্ক্রিনশট দিয়ে নাও এবং এটা খাতায় আঁকবে, একে এই ছবিটাই কিন্তু মুখস্থ করবে, তাহলেই স্রোত সম্পর্কে যে কোনো এমসিকিউ আসুক না কেন এর উত্তর তুমি করতে পারবে। ঠিক আছে, আর বাকি দুটো মহাসাগর মানে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের স্রোতের যে ক্লাসগুলো করব সেই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে প্রাইভেট করা থাকবে, ফলে ক্লাস কিন্তু তুমি ওপেনলি দেখতে পারবে না। ওকে, যদি ক্লাসগুলো দেখতে চাও কিভাবে দেখবে সেটা জানার জন্য আমার ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে জয়েন করো, তাহলে ক্লাসগুলো দেখতে পারবে। ঠিক আছে, আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাস।